লাল শাড়িতে প্রেয়সী। পর্ব 2। লেখনীতে ফাতিমা ফরিয়াল। চট্টগ্রাম থেকে মাত্র 40 মিনিটের ভেতরে প্রাইভেট বিমানে করে ঢাকায় নেমে আসে আহাদ রাজা। বিমানবন্দর থেকে বাড়ি ফিরতে আরও 15-20 মিনিট লাগে। সময় তখন সন্ধ্যা 7:45। বাড়ির বিশাল গেট দিয়ে একসাথে ঢোকে 3টি কালো গাড়ি। সামনের গাড়িতে 2 জন অ্যাসিস্ট্যান্ট নাহিদ আর শাওন, সাথে নিরাপত্তারক্ষী। মাঝের গাড়িতে আহাদ রাজা নিজে, সাথে তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট শাহিন। পিছনের গাড়িতে তার ব্যক্তিগত গার্ডদের দল, কড়া পাহারায়। গাড়ির কাচ ভেদ করে ঘরের আলো ঝলমল করে চোখে আসে। গাড়ি থামতেই ভেতরে হঠাৎ নিস্তব্ধতা নেমে আসে, যেন বাড়ির প্রতিটি ইটপাথর জানে বাড়ির ছেলে ফিরে এসেছে। আহাদ নামতেই বুকের ভেতরে কেমন অজানা অনুভূতি ছড়িয়ে পড়ে। ভেতরে গটগট শব্দ তুলে হাঁটতে শুরু করে। ড্রয়িং রুমে ঢুকতেই চোখে পড়ে চারপাশের দৃশ্য। কোনার চেয়ারে চোখে চশমা, ফোনে মনোযোগ দিয়ে বসে আছেন তার মা আফরোজা শেখ। গম্ভীর মুখ, তবু চোখে মুখে একটা অদৃশ্য মায়া। আরেক কোণে তার ছোট চাচি মেয়েকে পড়াচ্ছেন 9 বছরের আদিবা। আহাদ তাকে চাচি আম্মু বলেই ডাকে। আদিবা খাতায় লিখছে, আর তার মিষ্টি গলার জবাব শুনে বোঝা যায় পড়ার চাপ তাকে খুব একটা স্পর্শ করে না। এদিকে মেঝেতে আধশোয়া হয়ে কানে হেডফোন গুজে গেম খেলছে তার চাচাতো ভাই আদিল মীর। বয়স 22 পেরিয়ে 23 ছুঁই ছুঁই, অথচ তার বাদরামি এখনও যায়নি। কোনার আরেক পাশে তার বিদেশি পোষা কুকুরগুলোর সাথে খেলা করছিল ছোট চাচা আশফাক মীর। কালো কুকুরটার নাম সিরিয়াস, বাদামি কুকুরটার নাম কোকো। আহাদ না থাকলে চাচাই ওদের যত্ন নেন। তার সাথে আহাদের একটা আলাদা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। চারপাশে কর্মচারীরা নীরবে কাজ করে যাচ্ছে। আহাদ এবার দ্রুত সিঁড়ির দিকে এগোতেই চাচা ডাক দেন, আহাদ এত তাড়াতাড়ি চলে এলি? কোনো ঝামেলা হলো নাকি? অস্থির দেখাচ্ছে তোকে। আহাদ মাথা নেড়ে ঠান্ডা গলায় বলল, না চাচু, কাজ শেষ, তাই চলে এলাম। অতঃপর তার মায়ের দিকে এগিয়ে যায়। আহাদ মাথা সোজা করে সালাম দেয়, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। এত তাড়াহুড়ো করছো কেন? কি হয়েছে? আহাদ জোর করে মুখ শক্ত রেখে বলল, কিছু না আম্মা। আর কিছু না বলে দ্রুত সিঁড়ি বেয়ে উঠে যায় উপরে, সোজা নিজের রুমে। রুমে ঢুকতেই বুকের ভেতরে আবারও কেমন এক অচেনা অনুভূতি ভর করে। একবার চোখ বুলায় চারপাশে। সবকিছু যেন স্বাভাবিক, তার দৃষ্টি আচমকা আটকে যায় চেয়ারের উপর ফেলে রাখা লাল শাড়িতে। মুহূর্তেই বুক ধক করে ওঠে। এটাই তো সেই শাড়ি, যেটা পরে এক প্রেয়সী তার কাছে ছবি পাঠিয়েছিল। শাড়িটা হাতে তুলে নিয়ে নিজেকেই নিজে প্রশ্ন করে, শাড়ি এখানে পড়ে আছে, তাহলে প্রেয়সী গেল কোথায়? কণ্ঠ হঠাৎ ভারী হয়ে ওঠে। সে উচ্চস্বরে চিৎকার করে ডাকে, আহিয়া আহি। দৌড়ে আসে আহিয়া, বিস্মিত চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া, কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছ কেন? আহাদ দাঁত কিরমির করে প্রশ্ন ছুড়ে দেয়, আমার রুমে কে এসেছিল? আহিয়ার দৃষ্টি এক মুহূর্তেই শাড়ির দিকে আটকে যায়। মনে মনে শ্বাস বন্ধ হয়ে আসে। ঠোঁট কামড়ে ভাবে, হায় আল্লাহ হৃদি, তুই এটা কি করলি? শাড়িটা ভাইয়ার রুমে রেখেই চলে গেলি, আমাকে তো ফাঁসিয়ে দিলি। আহাদ আবার গর্জে ওঠে, কি হলো? কথা বলছিস না কেন? আমার রুমে আসার সাহস হলো কি করে? সরি ভাইয়া, আসলে আমরা ফ্রেন্ডরা মিলে গ্রুপ স্টাডি করছিলাম। তোমার রুমটা বড়, তাই এখানেই। আহাদ ভ্রু কুঁচকে শাড়ির দিকে তাকিয়ে প্রশ্ন করে, গ্রুপ স্টাডি? শাড়ি পরে? আহিয়া তোতলাতে তোতলাতে বলল, না মানে, পড়া শেষে একটু মজা করে শাড়ি পরিয়েছিলাম আমার এক ফ্রেন্ডকে। এখন কোথায় সেই ফ্রেন্ড? ওরা তো সবাই বাসায় চলে গেছে। বাসা কোথায়? অ্যাড্রেস দে কুইক। আহিয়ার চোখে ভয়, সে আমতা আমতা করে বলল, কেন? এখন ওদেরকেও কি তোমার রুমে আসার শাস্তি দেবে?
আহাদের কণ্ঠ বরফের মতো ঠান্ডা। যদি তুই একা একা সব শাস্তি নিতে পারিস তাহলে কষ্ট করে ওদের খুঁজব কেন? না না, দিচ্ছি। আহিয়া কেঁপে ওঠে। হাত কাঁপতে কাঁপতে একটা কাগজে ঠিকানা লিখে দেয়। তারপর শাড়িটা হাতে তুলে নিতে গেলে আহাদ হুঙ্কার দেয়, তোকে শাড়ি নিতে বলেছি? যেখানে ছিল সেখানেই রাখো। আহিয়া থমকে দাঁড়ায়। ভ্রু কুঁচকে প্রশ্ন করে, কেন? থাপ্পড়া তোর চেহারার নকশা পাল্টায় দিব। যা বলছি তাই কর। আহিয়া শাড়িটা আবার আগের জায়গায় রেখে দৌড়ে বেরিয়ে যায়। আহাদ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে শাড়িটা তুলে মুখের কাছে আনে। নতুন কাপড়ের গন্ধের সাথে মিশে আছে অদ্ভুত এক মেয়েলি সুবাস, যেন কোথাও থেকে এসে তার স্নায়ুতে আগুন ধরিয়ে দিল। এক মুহূর্ত নিঃশব্দে দাঁড়িয়ে থেকে শাড়িটা ছুঁড়ে মারে বিছানায়। অতঃপর যেভাবে গটগট করে ঢুকেছিল সেভাবেই গটগট করে বেরিয়ে যায় বাড়ি থেকে। আহাদ রাজাকে বাড়ি থেকে বের হতে দেখে সঙ্গে সঙ্গে শাহিন, নাদিম আর শাওন দৌড়ে আসে। নাদিম আগে এগিয়ে এসে বলল, ভাই, কি হলো? কোনো সমস্যা কি? আপনাকে সিরিয়াস লাগছে। আহাদ রেগে হেসে বলল, আমি সিরিয়াস, তাই সিরিয়াস লাগছে। শাওনের দিকে তাকিয়ে বলল, গাড়ি রেডি কর, এখনই এক জায়গায় যেতে হবে, কুইক। নাদিম আর শাওন মাথা নেড়ে দ্রুত ব্যবস্থা করতে এগিয়ে যায়। শাহিন একটু দ্বিধায় থাকে, অতঃপর জিজ্ঞেস করল, ভাই, মেয়েটাকে কি পেয়েছেন? আহাদের চোখে আগুন, ঝাঝালো কণ্ঠে বলল, পেলে কি আর এখন খুঁজতে বের হতাম, রাবিশ। শাহিন কণ্ঠে একটু শীতলতা ধরে রেখে মাথা নেড়ে বোঝাল, সরি ভাই। এরপর তিনটি গাড়ি একসাথে রাতের শহরে ছুটতে শুরু করে। নীলাকে আহাদ আগে থেকেই চেনে। নীলা তার বাবার বন্ধুর মেয়ে, ছোটবেলা থেকেই আহিয়ার সাথে পড়ে, তাই তার খোঁজ নেওয়ার প্রয়োজন হয়নি। কিন্তু বাকি জনের খোঁজ নিয়ে জানা যায় সে যে মেয়েটাকে খুঁজছে সে মিরপুর 11-তে থাকে। রাস্তার ওপর গাড়িগুলোর জরুরি অ্যালার্ম বাজে, লাইট ঝলমল করে। গাড়িগুলো রাতের শহরের আলো কেটে ছুটে চলে, যেন কোনো গোপন উদ্দেশ্য ছড়িয়ে দিচ্ছে। মিরপুর 11-তে পৌঁছে তিনটি গাড়ি থামে 11তলা ভবনের সামনে। আহাদের অচেনা প্রেয়সী এই ভবনের 6ষ্ঠ তলায় থাকে। তখন সময় প্রায় 9:15। লিফট ধরে তারা 6 তলায় ওঠে। কয়েকবার কল বেল চাপানো হয় শাওনের দ্বারা, তবু দরজা খোলা হল না। একসময় ভিতর থেকে বের হয় মেয়েলি কণ্ঠ, কারা আপনারা? এখানে কি চান? নাহিদ ধৈর্য ধরে বলল, দরজাটা খুলুন, তারপর বলছি। মেয়েটি এবারও সন্দেহের চোখে বলল, দেখুন, আমি আপনাদের চিনি না। বাসায় তেমন কেউ নেই। আপনারা কাকে চান? আহাদের ধৈর্য এখন টানাপোড়েনের শেষ সীমায়। একটু বিরক্ত হয়ে দেয়ালের কাছে হেলান দিয়ে দাঁড়ায়। চোখে কালো চশমা, অবচেতনভাবে ফোন হাতে তুলে আবারও সেই ছবিটা দেখল। শাওন এবার পরিচয় দিল। ঠিক তখনই দরজাটা টিক করে খুলে গেল। দরজা খুলতেই দেখা যায় বেগুনি সাদা 3 পিস পরে এক মেয়ে দাঁড়িয়ে আছে। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ। শাহিন এগিয়ে গিয়ে বলল, আমরা ঈশানী রায়ানকে খুঁজছি। মেয়েটি ভয় পেয়ে মাথা নাড়ে, জি, আমি ঈশানী রায়ান। আহাদ ফট করে চোখের কালো চশমা খুলে তাকাল। একবার ভালো করে মেয়েটাকে পরখ করল। চোখে চোখে মিলিয়ে দেখে পরে শাহিনকে মাথা নেড়ে বোঝাল, না, এটা সে মেয়ে না। শাহিন বুঝে গেল আহাদের ইঙ্গিত। সে আবার ঈশানীর দিকে ফিরে বলল, দেখুন মিস ঈশানী। ঈশানী কিছুটা ভয়ে ওড়ে বলল, মিস না, মিসেস। আমি বিবাহিত। আমার একটা মেয়ে আছে, 8 বছরের। আহাদ চোখ বড় করে তাকায়, হোয়াট? শাহিন পরিস্থিতি সামলাতে এগিয়ে বলল, দেখুন ঈশানী,
আপনি আজকে সারাদিন কোথায় কোথায় গেছেন তার ডিটেলস চাই। আসলে আমি তেমন কোথাও যাইনি, শুধু মেয়েকে স্কুলে দিতে গেছি আর আনতে গেছি। আসার পথে হাসপাতাল গিয়েছিলাম, আমার ননদ অসুস্থ, তাই তাকে দেখাতে গিয়েছিলাম। তারপর বাসায় ফিরেছি। কিন্তু আপনার ফোনের তথ্য তো অন্য কথা বলছে। ঈশানী থেমে একটু ভেবে নিয়ে বলল, ওহ, আসলে আজকে আমি ফোনটা আমার ছোট বোনকে দিয়েছি। ওর ফোনটা নষ্ট হয়ে গেছে, সার্ভিসিংয়ে দিয়েছে। ওর ভার্সিটি আছে, তাই আজকের জন্য ওকে দিয়েছিলাম। আহাদ এগিয়ে এসে দাঁত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, হোয়ার ইজ ইউর সিস্টার? আসলে ও সন্ধ্যার পর হাসপাতালে গেছে আমার ননদকে দেখতে। হুইজ হসপিটাল? ইবনে সিনা। কেন, কি হয়েছে? কি করেছে রিদি? আহাদ এক মুহূর্ত থমকে হেসে ফিসফিস করে, রি-দি। শাহিন পরিস্থিতি সামলাতে বলল, নাথিং, জাস্ট একটা মিস্টেক হয়েছে। আমরা আসি। কোনো প্রশ্ন না করেই তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। ঈশানী একটু অবাক হয় তাদের এমন আচরণে। পরপর তিনটি কালো গাড়ি এসে একসাথে ব্রেক কষল ইবনে সিনা হাসপাতালের সামনে। হেডলাইটের আলো যেন পুরো গেটটাকে অচেনা করে তুলল। গাড়ি থেকে প্রথমে নেমে এল আহাদ রাজা। পা মাটিতে রাখতেই তার চোখ চারদিকে ঘুরল। এত মানুষের ভিড়, ডাক্তারের সাদা কোট, রোগীর স্বজনের অস্থির দৌড়ঝাঁপ, স্ট্রেচারে ছুটে চলা নার্স। এ বিশাল ভিড়ে সে কিভাবে খুঁজে বের করবে তার অচেনা প্রেয়সীকে? কপালের দুপাশে আঙুল চেপে ধরে মাথা ঝাঁকালো আহাদ। তারপর সোজা গার্ডদের দিকে তাকিয়ে হাত নেড়ে দিল। এক নিমিষে তার লোকগুলো পুরো হাসপাতালের ভেতরে ছড়িয়ে পড়ল। প্রত্যেকটা রিসেপশনে গিয়ে প্রশ্ন একটাই, রিদি নামে কোনো রোগী বা ভিজিটর আছেন? কিন্তু উত্তর মেলেনি। সবাই মাথা নেড়ে না বলেছে। কিছুক্ষণ পর বুঝল, এভাবে খুঁজলে পাওয়া অসম্ভব। হতাশ হয়ে গাড়ির বোনেটে হেলান দিল আহাদ রাজা। তার মাথা ভারী হয়ে আসছে। চোখ বন্ধ করে গুনগুন করে, বন্ধু ব্রবতী দে না, আমি খুঁজি তোমারে। তুমি কোথায় আছো, কোথায়? দেখা যাও আমারে। ঠিক তখনই তার পাশ ঘেঁষে এসে ম্যানুয়াল হুইলচেয়ারে করে দাঁড়ালো এক অন্ধ ভিক্ষুক। হাতে মাইক, ভিক্ষার সুরেলা সুরে গাইছে, আল্লাহর নামে একটু দান করেন। আমি অন্ধ মানুষ, অসহায় মানুষ, ঠিক মতো খাইতে পাই না, দয়া করে দান করেন। ভিক্ষুকের কণ্ঠ যেন এক ঝলক বিদ্যুতের মতো আঘাত করল আহাদের মাথায়। একটা বুদ্ধি খেলে গেল তার মাথায়। শাহিন! আদেশের মতো ডাকল সে। সাথে সাথে তার লোকগুলো ছুটে গেল। কিছুক্ষণের মধ্যেই ৩২৫টা মাইক নিয়ে হাজির হল। হাসপাতালের প্রতিটি কোণে মাইক বসানো হল। তারপর এক ঝড়ের মতো ভেসে এলো আহাদের কণ্ঠ, হ্যালো, মিস জা নু ওরফে রিদি। আপনি যেখানেই থাকুন না কেন, অতি দ্রুত হাসপাতালের মূল গেটের কাছে চলে আসুন। কুইক! পুরো হাসপাতাল থমকে গেল। নার্স, ডাক্তার, রোগী, সবাই হা হয়ে শুনছে। মানুষের চলাচল বন্ধ হয়ে গেল এক মুহূর্তে। কৌতূহলী চোখে অনেকে জড়ো হল মূল গেটের সামনে। আবারও গর্জে উঠল সেই কণ্ঠ, রিদি, আই নো, আপনি আমাকে শুনতে পাচ্ছেন। 2 মিনিটের মধ্যে আপনি যদি না আসেন, তাহলে পুরো হাসপাতাল উড়িয়ে দেব। তাই যত দ্রুত পারেন আসুন, কুইক! চারদিকে গুঞ্জন উঠল। মানুষের ভিড় জমল আহাদের চারপাশে। অনেকেই ফিসফিস করতে লাগল, কে এই রিদি? আসলে কি হচ্ছে? এরই মধ্যে 3 জন মেয়ে এগিয়ে এলো সামনে। প্রত্যেকে জানালো, আমার নাম রিদি। আহাদ একে একে 3 জনের দিকে তাকালো। তাদের চোখে চোখ রাখল, পরখ করল গভীরভাবে। কিন্তু না, এদের কারো ভেতর নেই সেই অচেনা পরিচিতির ঝলক। শাহিন এগিয়ে এসে বলল, ভাই, পুরো হাসপাতালে এই 3 জন ছাড়া আর কেউ নেই রিদি নামে।
আহাদের চোখে আগুন জ্বলে উঠল। ঝাঝালো স্বরে বলল, ওই ঈশানী মেয়েটা বলেছিল তার বোন এসেছে এখানে। তাহলে এরই মধ্যে হাওয়া হয়ে গেল? নাহিদ নিচু গলায় বলল, ভাই, আমার মনে হয় আমরা আসার আগেই উনি চলে গেছেন। শাহিনও সায় দিল, আমারও তাই মনে হয়। আহাদ গর্জে উঠল, শাহিন, আমাকে জোকার মনে হয়? শাহিন প্রথমে ভয় পেয়ে বলে ফেলল, হ্যাঁ ভাই। তারপর জিভ কামড়ের সাথে সাথে সংশোধন করল, না ভাই। আহাদ চোখ রাঙিয়ে বলল, আমার সাথে ফান করতেছিস? না ভাই। আমি ফান করতেছি? না ভাই। শাহিন। আহাদ হুঙ্কার ছাড়ল, থাপ্পড়া তোর চেহারার নকশা পাল্টায় দিব, এখনই আমার সামনে থেকে দূর হয়ে যা। কুইক। শাহিন মাথা নিচু করে চলে যেতে উদ্যত হল। কিন্তু আহাদ আবার গর্জে উঠল, আমি বলেছি বলেই চলে যাবি? শাহিন অসহায় হয়ে দাঁড়িয়ে পড়ল, কি করবে বুঝে উঠতে পারছে না। আহাদ আবার রেগে বলল, এই যা তো যা। আমার সহ্য হচ্ছে না তোদের একটাও কাজের না, সবকটা ইউজলেস। তার লোকগুলো নিথর হয়ে দাঁড়িয়ে রইল, কেউ এক পাও নড়ল না। শেষমেশ আহাদের ধৈর্য শেষ হল। সে প্রচণ্ড রাগে গাড়িতে উঠে বসল। ইঞ্জিন গর্জন তুলে তাদের ফেলে রেখে একাই বেরিয়ে গেল হাসপাতালের সামনে থেকে। তার লোকেরা নিঃশব্দে দাঁড়িয়ে শুধু একে অপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। কারো কণ্ঠে কোনো শব্দ নেই, শুধু প্রশ্নটা ভেসে বেড়াতে থাকল সবার মনে, হৃদি কোথায় গেল? চলবে।